দেখো, আই ওয়ান্ট এ পেন, ধরো আই ওয়ান্ট এ ব্লু পেন। পরে আরেকটা লিখছি, দেখো আই ওয়ান্ট এ পেন, কি বলেছিলাম, হুইচ ইজ ব্লু। রেকর্ডিং চলছে? তার মানে দেখ, এই যে দুটো বাক্য ভালো করে দেখ, কি বলেছি দেখ, আই ওয়ানটা বাদ দিতে হবে। আই ওয়ানটা বাদ দিলে কি থাকছে, এ ব্লু পেন। আর এ ব্লু পেনের বদলে লিখছি কি, এ পেন হুইচ ইজ ব্লু। তাহলে এই যে আন্ডারলাইন পার্টটা করা আছে, পরীক্ষায় এরকম আসবে, এরকম আন্ডারলাইন করে দেওয়া থাকবে, তুই বলবে এটা ফ্রেজ না ক্লজ। আচ্ছা, এবার আমরা বলি তো যে উপরেরটা ফ্রেজ না নিচেরটা ফ্রেজ, আমরা কি করে বুঝবো? এইখানে বোঝার নিয়ম হচ্ছে, দেখো যে পোর্শনটায় অর্থাৎ বাক্যের যে অংশটাই আন্ডারলাইন করা থাকবে, সেই অংশটা, বা তুমি যে কোনো বাক্যের একটা অংশ তুলে ধরবে, যে অংশটাই কোনো কি থাকবে না, ভার্ব থাকবে না, সেটা হচ্ছে কি ফ্রেজ, আর যেটাই ভার্ব থাকবে সেটা হচ্ছে কি ক্লজ। তার মানে আমরা বলতে পারি এখানে ফ্রেজ হলে সেই অংশে কি কোনো সাবজেক্ট কমা ভার্ব কি থাকবে না, তাই তো? আর ক্লজ হতে গেলে কি হবে? ক্লজ হলে অবশ্যই সাবজেক্ট ও ভার্ব। আচ্ছা, এটাকে সাবজেক্ট ভার্ব পুরোটা লিখে দিই, তাহলে তোমরা পরে হয়তো ভুলে যেতে পারো। সাবজেক্ট ও ভার্ব থাকবে না, আর একটা হচ্ছে কি বলেছিলাম, অবশ্যই সাবজেক্ট ও ভার্ব থাকতেই হবে। তাহলে বুঝতে পারলাম। তাহলে আমরা যদি আরেকটা সংক্ষেপে একটা স্ট্রাকচার লিখি, ফ্রেজ হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? এরকম একটা বাক্য হয়। তার মানে এই পোর্শন দুটো থাকবে না। আর ক্লজটা কি? ক্লজে কি বলতো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পোর্শনটা কি অবশ্যই থাকবে। বুঝতে পারলে? একটা টেকনিক, সেটা আমরা দেখি। কতগুলো বাক্য আমি এখানে লিখেছি, এই কটা বাক্য দিয়েই আমি বুঝে যাব যে ফ্রেজ কি ক্লজ কি, বা ফ্রেজ আর ক্লজের ডিফারেন্স কোথায়, বা একটা বাক্য এটার এই অংশটা ফ্রেজ কিনা বা এই অংশটা ক্লজ কিনা, সেটা কি করে, চলো প্রথম একটা বাক্যটা দেখি। দেখো, আই স দ্য বয় অন দ্য বাস। ভালো করে বাক্যটা পড়ো। আই স দ্য বয় অন দ্য বাস, আমি একটা বালককে দেখলাম বাসে, তাই তো? তাহলে এই জায়গাটায় আমি যদি সাবজেক্টটাকে আই, সটা কি ভার্ব, তাহলে বাকি এটা কি টোটালটা অবজেক্ট। তাহলে এই যে এই অবজেক্টটা, অর্থাৎ এই অবজেক্ট পোর্শনটা ফ্রেজ না ক্লজ, এই অবজেক্ট পোর্শনটা ফ্রেজ না ক্লজ। আবার পরের বাক্যটা দেখি, আই সাবজেক্ট, স ভার্ব, দ্য ম্যান হু ওয়াজ অন দ্য বাস, এটা তো অ্যাকচুয়ালি অবজেক্ট হওয়া উচিত বাক্যের, এটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। ধরো এটা যদি আমি অবজেক্ট লিখি, এটাও অবজেক্ট। তাহলে এবার বলো তো, এই অবজেক্টটা ফ্রেজ না এই অবজেক্টটা ক্লজ, বা এইটা ফ্রেজ না এটা ক্লজ, কি করে চিনবো এটা ফ্রেজ হবে বা এটা ক্লজ হবে, বা এইটা ক্লজ এটা ফ্রেজ, কি করে চিনবো? মানে এরকম একটা বাক্যে এরকম একটা পোর্শন তোমাদের আন্ডারলাইন করে দেওয়া হবে, এবং সেই পোর্শনে আন্ডারলাইন করে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হবে আন্ডারলাইন পোর্শন ইজ ফ্রেজ আদারওয়াইজ ক্লজ। তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে ফ্রেজ আর ক্লজ কি সেটা আমাদের আগে জানতে হবে। ফ্রেজ এন্ড ক্লজটা আমরা দেখে নিই, চলো। তাহলে দেখো, আমরা বলেছি ফ্রেজ এন্ড ক্লজ কি, সেটা আমরা ওই এর আগে আমরা দেখলাম। তাহলে দেখো, এবার যে পোর্শনে আমরা বলেছিলাম কি বলতো, যে পোর্শনে কোনো ভার্ব থাকে না, সেই পোর্শনটা হচ্ছে কি ফ্রেজ। তাহলে এটা কি আছে,
এই পোর্শনে কি কোনো ভার্ব আছে বলো তো? ভার্ব আছে? দ্য বয় অন দা বাস, এর মধ্যে কোনো ভার্ব আছে? সাবজেক্ট ভার্ব আলাদা, ওটা আলাদা, বাক্যের আলাদা অংশ। আমার আন্ডারলাইন করে দেওয়া হয়েছিল এইটুকু, তাহলে এর মধ্যে কোনো ভার্ব আছে? নেই, তার মানে এটাকে হয়ে যাচ্ছে কি আমাদের ফ্রেজ। তারপরে পোর্শনটা দেখো, দা বয় থেকে শুরু করে এই পোর্শনটা দেখো, এর মধ্যে একটা ভার্ব আছে। ওয়াজ একটা ভার্ব আছে তো, ভার্ব। হুটা একটা সাবজেক্ট, কারণ ভার্বের আগেই নিশ্চয়ই সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট, তার মানে এটা কি হবে বলো তো? এটা হবে আমাদের ক্লজ। ভেরি গুড, এই তো শিখে গেছিস। তাহলে মানে ফ্রেজ হতে গেলে কি থাকবে না? ভার্ব সাবজেক্ট থাকবে না, আর ক্লজ হতে গেলে। আচ্ছা, পরে একটা বাক্য দিয়েছি দেখো, বলেছি অ্যাট ডন বার্ড স্টার্টেড চার্পিং, বলছে ভোরবেলায় পাখিরা কিচিরমিচির শব্দ শুরু করে। পরে আবার লিখেছে দেখো, ইট ওয়াজ ডন, এটা ছিল ভোরবেলা, হোয়েন বার্ড স্টার্টেড চার্মিং, যখন পাখিরা কিচিরমিচির করে। তার মানে বোঝা যাচ্ছে দেখো, এই যে অ্যাট ডন এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এর ভিতরে কিন্তু ভোরবেলা, এই ভোরবেলার মধ্যে কোনো ভার্ব নেই। অ্যাট ডন, তার মানে এটা হচ্ছে আমাদের ফ্রেজ। কিন্তু এই অ্যাট ডনটাকেই আমরা কি লিখেছি দেখো, ইট ওয়াজ ডন। অ্যাট ডনটার বদলে কি লিখেছি আমরা? ইট ওয়াজ ডন। তার মানে কি এর মধ্যে একটা কি এনেছি? ভার্ব এনেছি। তার মানে এই পোর্শনটা হয়ে গেল কি? ক্লজ হয়ে গেল। বাকি পোর্শনটা তো যা ছিল তাই আছে। তার মানে আমরা এইভাবে কিন্তু মানে ফ্রেজটাকে ক্লজ বানিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্রেজটাকে ক্লজ বানাতে গেলে আমাদের কি লাগছে? তার মধ্যে একটা কি নিয়ে আসতে হচ্ছে? একটা ভার্ব আনতে হচ্ছে। কোথায় গেল? এই ভার্ব আনতে হচ্ছে, তাই তো? তার মানে আমরা লিখতে পারি যে ফ্রেজকে ক্লজ বানাতে গেলে তোমাকে কি অবশ্যই দরকার? একটা একটা ভার্ব দরকার। তাহলে পরের বাক্যগুলো দেখি। দেখো, আমি মোর বলে কিছু লিখেছি এখানে, আর এরকম দুটো একই কথা দুটো না, জাস্ট 4টে বাক্য লিখেছি, এর মধ্যে আমি আন্ডারলাইন পোর্শন করে দিচ্ছি। এবার তোমরা বলো যে এটা ফ্রেজ না ক্লজ। ধরো, দ্য বয় ক্যাচেস ফিশ ইন দা পন্ড, এই পোর্শন এটা ফ্রেজ হবে কি ক্লজ হবে? দ্য ফিশ ইন দা পন্ড ফ্রেজ হবে কি ক্লজ হবে? ফ্রেজ হবে, কারণ এর মধ্যে কোনো কি নেই? ভার্ব নেই। তার মানে এটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ। নেক্সট দেখো, দ্য ড্রাইভার ড্রোভ এ হোয়াইট বাস, বলো এটা ফ্রেজ না ক্লজ? এটা ফ্রেজ, কারণ এর মধ্যে কি নেই? ভার্ব নেই। তার মানে এটা হচ্ছে ফ্রেজ। নেক্সট পোর্শনটাও দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, এই পোর্শনটা বলো ফ্রেজ না ক্লজ? ক্লজ, কারণ এর মধ্যে কি আছে? কেম, একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, তার মানে এটা হয়ে গেল আমাদের কি? ক্লজ। বুঝতে পারলে? নেক্সট দেখো, দ্য টিচার গেভ এ প্রাইজ ফর দেয়ার কন্ট্রিবিউশন, এ প্রাইজ থেকে এই পোর্শনটা বলো ফ্রেজ না ক্লজ? ক্লজ। এটা ফ্রেজ না ক্লজ? এটাও ফ্রেজ, কারণ এর ভিতরে দেখো কোনো ভার্ব নেই। আছে ভার্ব আছে? সাবজেক্ট আছে? নেই। তার মানে এটা হয়ে গেল আমাদের ফ্রেজ। তাহলে আমরা বুঝতে পারলাম খুব সহজ জিনিস, যে পোর্শনটা আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে না, যে পোর্শন আন্ডারলাইনের মধ্যে, সেটাকে বলবো আমরা কি? ফ্রেজ। আর যে পোর্শনটায় সাবজেক্ট ভার্ব থাকবে সেটাকে বলবো আমরা ক্লজ। তাই বারবার এটাকে রিমাইন্ড করো, বারবার এটাকে বোঝো, লেখাটা বারবার পড়ো, দেখো আর কোনোদিন ভুল হবে না। নেক্সট ক্লাসে আমরা এই ফ্রেজ এন্ড ক্লজের আলাদা যে পার্টিশন গুলো আমরা শিখবো।